আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানা টেলিকম থেকে আমি রানা হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে Samsung S22 Ultra। Samsung এর বেশ অনেকগুলো ফোন রিসেন্টলি কিন্তু কাজ করেছি, যেগুলো খুবই ফ্ল্যাগশিপ মডেলের ভালো মানের ফোন, যেগুলো প্রসেসর থেকে প্রবলেম হচ্ছে বিভিন্ন ফোনগুলো। যেমন এই ফোনটি বর্তমানে ডেড অবস্থায় আছে। মাঝে, মাঝে লোগো আসতো বা রিস্টার্ট করে। আবার চার্জিংয়ের লোগো এসে চলে যায়। মনে হয় চার্জ হবে। অ্যাকচুয়ালি এই ফোনগুলোর যে ইন্টারনালি যে প্রবলেমগুলো হয়ে থাকে, যে প্রসেসরগুলো হিট হয়ে, ওভারহিট হয়ে ড্রাই শোল্ড হয়ে যায়। যে কারণে ফোনগুলো কিন্তু এই ধরনের প্রবলেম করে। তো আমি আজকে এই ফোনটা রিপেয়ারের চেষ্টা করব এবং কি আমি দেখে নেওয়ার চেষ্টা করছি। কারণ ফোনটা একটু আগেও আমি একবার ব্যাটারি সিগন্যাল বা লোগো দেখেছি। কিন্তু এখন কোনোভাবেই কিছুই আসছে না। তো আমি ব্যাটারি একটু চার্জও দিয়ে নিব। চার্জও কম রয়েছে। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমি রিডিং চেক করলাম। রিডিংয়ে মনে হয় ফোনটা অন হয়ে যাবে, কিন্তু অন হচ্ছে না। অনেক সময় ফোনটা কিন্তু অন হওয়ার মতো ট্রাই করে বা লোগো আসে। তো দেখুন, আমি চার্জে লাগিয়ে দেখছি এবং ব্যাটারি কানেক্টর থেকে শুরু করে ব্যাটারি কেমন চার্জ আছে এটা একটু দেখে নেব। তো ব্যাটারি কানেক্টরগুলো অনেক সময় কিন্তু লুজ হয়ে যায়। বিশেষ করে এই ব্যাটারির যে রেবনটা থাকে, বিএমএস সার্কিটের রেবন, এটা কিন্তু অনেক সময় হার্ডলি দেখা যায় বাঁকা হয়ে খুলে যায় অটোমেটিক। তো আমি একটু ব্যাটারি কুইক চার্জ দিয়ে নিচ্ছি এবং কি আমি চার্জিংয়ের লোগোটা অন্তত দেখানোর চেষ্টা করব যে ফোনটা একদম ডেড অবস্থায় নেই, কিন্তু ফোনটা সম্পূর্ণ অন হচ্ছে না। এই যে দেখুন, চার্জিংয়ের লোগো আসছে, এসে আবার চলে গেল। তো এই সিচুয়েশনে এ ধরনের ফোনগুলো সাধারণত ব্যাটারি একদম চার্জ না থাকলেও বা উইদাউট ব্যাটারিতেও চার্জার লাগানোর পর কিন্তু একটা ব্যাটারি লোগো আসে, সিম্বলটা আসে। তো চার্জিংয়ের এই সিম্বলটা বা এই চিহ্নটা অ্যাকচুয়ালি যেহেতু এসেও থাকছে না, এই প্রবলেমটি ফিক্স করার জন্য আমাকে অবশ্যই প্রসেসরে কাজ করতে হবে। এবং বলে রাখি যে এই ফোনটা খুব স্বাভাবিকভাবে একদম ফ্রেশ ইনটেক কন্ডিশনেই আছে। ফোনটাতে কোনো কাজ করা হয়নি এবং ফোনে কোনো ধরনের শর্ট ইস্যু নেই। তো চলুন আমরা এই ফোনটার সিপিইউ রিভলভ করে দেখব যে প্রবলেমটি ফিক্স হয় কিনা, এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি অ্যান্ড্রয়েডের বিভিন্ন ধরনের যে ফ্ল্যাগশিপ মডেলের প্রসেসর নিয়ে যে প্রবলেমগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করে থাকি, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কুরিয়ারে ফোন পাঠিয়ে থাকেন বা সরাসরি আসেন অনেকে। সেই কাজগুলো করার সময় আমি কিন্তু সরাসরি ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো অসংখ্য ভিডিও রয়েছে, আমার পুরোনো ভিডিওগুলোও দেখে আসতে পারেন। আর আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে যারা এই ধরনের ফোনগুলো ইউজ করছেন তাদের কাছে একটি বার্তা দেওয়া যে এই ফোনগুলোর এই ধরনের সমস্যা হতে পারে এবং কি সেগুলো কিন্তু সলিউশন করা যায়। কারণ অনেক ফোন আছে যেগুলো অনেকেই হয়তো রিপেয়ার করতে পারছেন না বা সেরকম ভয় পাচ্ছেন যে কী হতে পারে বা কেন কী সমস্যা। অনেক ক্ষেত্রে হার্ডওয়্যার প্রবলেম না সফটওয়্যার প্রবলেম, এটা কনফিউশনে থাকেন। তো প্র্যাকটিক্যালি কাজ করে আমি সেই কাজগুলোই কিন্তু শেয়ার করে থাকি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমেই একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে। কারণ এগুলো কাজ করতে গিয়ে যদি প্রথমে কাজটি না হয় সেক্ষেত্রে পরবর্তীতে আম আসলে কাজটি সম্পূর্ণ করা মুশকিল হয়ে যায়। অ্যাক্সিডেন্টালি যদি কোনোভাবে প্রসেসর খারাপ হয়ে যায় বা লেয়ার ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে এই কাজগুলো খুব সেনসিটিভ কাজ, যেহেতু এগুলো করার সময় খুব সূক্ষ্মভাবেই কাজ করতে হয়। তা আমি র্যাম এবং প্রসেসর উভয়টি একে একে রিমুভ করে নিলাম, এবং কি র্যাম প্রসেসর রিমুভ করার পর আমি কিন্তু এবার মাদারবোর্ডটি ক্লিন করব। তো প্রথমত আইসি রিমুভ করার সময় আমাদের খেয়াল রাখতে হয় যেন কোনোভাবেই আইসিটা ড্যামেজ না হয়, মাদারবোর্ডও যেন ড্যামেজ না হয়। তো এখানে গ্লু দেওয়া থাকে বিভিন্ন ধরনের আঠা, বিভিন্ন কোম্পানি ইউজ করে থাকে। স্যামসাংয়ের ক্ষেত্রে এখানে সিলিকন গ্লুটা ব্যবহার করেছে, এক ধরনের সিলিকন রাবারের মতো। তো এই আঠাগুলো খুব সূক্ষ্মভাবে পরিষ্কার করতে হয়। এখানে কাচের কাচের মতো স্বচ্ছ যে আঠার কণাগুলো সেগুলো লেগে থাকার কারণে অনেক সময় কিন্তু প্রসেসর সঠিকভাবে কিন্তু ইনস্টল হয় না। তো এই ফোনটার ক্ষেত্রে যেহেতু লোগো এসে চলে যাচ্ছে, ফোনটা আহ, অন্ততপক্ষে যে প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে যে রিস্টার্ট হচ্ছে বা হ্যাং হয়ে যাচ্ছে, লো বুটে চলে যাচ্ছে, ফোন অন হচ্ছে না।
এই ম্যাক্সিমাম সমস্যা প্রসেসর ওভারহিট হয়ে ড্রাই শোল্ড হয়ে যায়। অনেক ক্ষেত্রে আইসি নিজেও খারাপ হতে পারে, র্যাম খারাপ হতে পারে, সেটা ভিন্ন বিষয়। যেহেতু ইনটেক একটি ফ্রেশ কন্ডিশনের ফোন, আমি রিবোলিং করে দেখব যে ফোনটি কমপ্লিট হয় কিনা এবং সেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর কিছু কিছু ফোন যেগুলো আগে আমরা পুরনো ফোনগুলো যেগুলোতে কাজ করতাম, যে প্রসেসর রিমুভ করে সেটাকে রিভলভ করে ইনস্টল করলে কিছু প্রবলেম যে ফিক্স হয়, সেই ধারণাটি কিন্তু একসময় ছিল না। তো এখন রিসেন্টলি সকলেই মোটামুটি জানেন যে একটা ফোনের প্রসেসর ইস্যু হয়। কারণ হচ্ছে প্রসেসরের এখন বর্তমানে যে প্রসেসরগুলো ইউজ করা হচ্ছে এগুলো গরমও হয় অনেক বেশি এবং ফল্ট করে। কিন্তু আগে প্রসেসরের প্রবলেম খুব কম হতো এবং প্রসেসর থেকে প্রবলেম হলে আমরা বলতাম যে সেটা আর কাজ করা যাবে না, রিটার্ন করে দিতাম। এটা অনেক আগের কথা। কিন্তু যখন শুরুতে প্রসেসরের কাজ করতে থাকলাম এবং প্রসেসরের কাজ করে করে প্রবলেমগুলো ফিক্স হচ্ছে, তখন ভিডিও শেয়ার করতাম। তখন আহ, কেউ কেউ এরকম কমেন্ট করতেন যে প্রসেসরের কাজ করে যে প্রবলেমটা ফিক্স হয়, এই ধারণাটি যে পেলাম, তার মানে সেটা আমরাও পারবো। তো এটা হচ্ছে প্রথমে একটা কাজ একজন করলে সেই কাজটাকে ফলো করে অনেকেই করে থাকে। তো যে কারণে আমি ভিডিওগুলো শেয়ার করি, যারা টেকনিশিয়ান রয়েছেন তারাও এখান থেকে কিছুটা হলেও তাদের ভিতরে যে আত্মবিশ্বাস সেটা কিন্তু জন্ম নিবে। তো দেখুন এখানে খুব সূক্ষ্মভাবে পরিষ্কারটা করতে হচ্ছে, কারণ আইসির নিচে আমি খুব সুন্দরভাবে ক্লিন করছি যেন স্ক্র্যাচ না পড়ে। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা প্রসেসরের যখন প্রবলেম হয় তখন প্রসেসরের অনেক ধরনের প্রবলেম হতে পারে। এটা হচ্ছে কানেকশন প্রবলেম বা ড্রাই শোল্ড হয়ে বলগুলো দেখা যায় যে প্রবলেম করে, লাইনগুলো ফল্ট করে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে যে প্রসেসরের ইন্টারনালি ভিতরে শর্ট হয়ে যায়, কোনো একটা পার্ট শর্ট হয়ে গেছে। জিপিইউ সাইডটা যেহেতু বেশি প্রেশার পড়ে, অনেক সময় জিপিইউ সেকশনটা শর্ট হয়ে যায়। আবার অনেক সময় র্যাম শর্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে র্যামটা রিপ্লেস করেও অনেক ফোন কমপ্লিট করা সম্ভব হয়। তো যাই হোক, ধীরে ধীরে মাদারবোর্ড এবং আইসি এগুলো ক্লিন করে তারপর রিভলভ করে ইনস্টল করলেই আমাদের এই ফোনটার যে প্রবলেমটা সেটা আমরা আশা করি সলভ হয়েছে কিনা সেই রেজাল্টটা পাবো। তো দেখুন আমি নিচের ক্যাপগুলো ক্লিন করে দিয়েছি। তো আইসি ক্লিনিং শেষ, এবার আমি রিভলভ করে দেব এবং দেখুন আমি খুব সুন্দরভাবে রিভলভটা করে নিচ্ছি। প্রতিটা বলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কোনো বল যেন ছোট বড় না হয় সেদিকে খেয়াল করে এক চান্সেই রিভলভটা হয়ে গেল। তো এবার আমি র্যামটাকে রিভলভ করব। তো আইসির মধ্যে আমরা আইসি রিভলভ করার পর একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নেই। তো অনেক সময় দেখা যায় যে পেস্টের সঙ্গে ময়লা আসে বা কোনো কিছু থাকে। দেখুন এখানে একটি বল, অতিরিক্ত একটি বল কোথা থেকে এসে লেগে আছে। তো এগুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল করে তারপর কাজগুলো করতে হয়। এবং দেখুন এখানে যে শত শত বল থাকে, সেই বলগুলোর প্রত্যেকটি বলের এক একটি দায়িত্ব এবং বলগুলো সঠিকভাবেই করতে হয়। বলগুলো যেহেতু নতুন করা হয়েছে, সেক্ষেত্রে এই ফোনটি রিবোলিং করে ইনস্টল করলে আবার দীর্ঘদিন এই ফোনটি চলবে। আর পিপিডির ক্ষেত্রে আমি কিন্তু 199 ডিগ্রি পেজটাই বেশি ব্যবহার করি এবং কি সেটা মান্ট অথবা টুল অথবা অন্য কোনো ব্র্যান্ডের হতে পারে, সেটা কোনো বিষয় না। কিন্তু লো টেম্পারেচারের পিপিডি বা পেস্ট ইউজ করলে দেখা যায় যে ফোনগুলো খুব দ্রুতই আবার হিট হয়ে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে একটু হাই টেম্পারেচার ইউজ করলে দেখা যায় ফোনগুলো লং লাস্টিং করে এবং এ ধরনের ফোনগুলোর ক্ষেত্রে একটু হিট হবেই। এটা হিট হতে হতে হয়তো 2 থেকে 3 বছর পরে আবার এই ফোনগুলো কিন্তু রিবোলিংয়ের প্রয়োজন হতে পারে। অনেক সময় 1-1.5 বছর পরেও হতে পারে। তো এটা আগেই বলা যাবে না এবং যেহেতু এই কাজগুলো করছি যেগুলো এখনো পর্যন্ত রিটার্ন আসেনি, এখন কতদিন পরে এগুলো আবার হয়তো রিবোলিং প্রয়োজন হবে সেটি এখন পরিষ্কার ধারণা দেওয়া যাবে না। তবে অন্যান্য ফোনগুলো যেগুলো রিবোলিং করেছি, যেমন আহ, হাজার হাজার পোকো X3 প্রো রিপেয়ার করেছি, যেগুলোতে কোনো কোনো ফোন 2-3 বছর চলেছে ভালো। আবার কোনো কোনো ফোন আছে যে 1 থেকে 1.5 বছর বা 7 মাস 8 মাসের মধ্যেই কিন্তু আবার ডেট হয়েছে। ইউজারের উপরে নির্ভর করে অনেক কিছু। তবে
ডেড হলেও সেগুলো কিন্তু আবার এগেইন রিভলভ করে সেগুলো ফিক্স করা যায় আর কি। সেই ফোনগুলো একেবারে যে খারাপ হয়ে যাবে এরকম না। সেক্ষেত্রে ফোনটাকে আবার একটা সার্ভিস চার্জ দিতে হবে এটাই আর কি। তো যাই হোক আমি ইনস্টল করছি এসওসি বা প্রসেসর যেটাই বলি না কেন এই স্যামসাং S22 আলট্রা। এই ফোনটার প্রসেসরটা খুব সুন্দরভাবে সঠিক পজিশনে বসিয়ে তারপর আমি হিট করে আমি আইসিটা ইনস্টল করছি। 400 ডিগ্রি টেম্পারেচার, 65 এয়ার রয়েছে, 2008 D+ কুইকের একটি এসএমডি ইউজ করেছি। আর এখানে আপনারা অবশ্যই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো আমি আইসিটাকে হালকা একটু শেকিং করে নেব। দেখুন ফাইনাল টাচ না দিলে অনেক সময় আমরা কিন্তু আইসিটা লেগেছে কিনা সেটা আইডিয়া পাই না, এবং খুব বেশি হিট হয়ে গেলেও সমস্যা এই মাদারবোর্ডগুলো যেহেতু লেয়ার ডাবল। এই ডাবল লেয়ারের মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হয় যেন লেয়ারে কোনো ফল্ট না হয়, লেয়ারের বলগুলো যে মেল্ট হয়ে যায় সেক্ষেত্রে ফোনটি আবার লেয়ারে কাজ করতে হবে। এটা অনেক ক্রিটিক্যাল একটি কন্ডিশনে পড়ে যাবে। তো যাই হোক আমি সুন্দরভাবে আইসিটা ইনস্টল করার পর এবার র্যামটা ইনস্টল করছি। আর র্যাম ইনস্টলের সময় আমাদের সিপিইউ যদি হিট থাকে আগে থেকেই, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে র্যাম ইনস্টল করার সময় সিপিইউ সহ কিন্তু বলগুলো মেল্ট হয়ে যায়। সেক্ষেত্রে যে শ্যাকিংয়ের বিষয়টি এটি খুব সাবধানে করতে হবে। নিচের বলগুলো কিন্তু শর্ট হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। আর যদি একটু ঠান্ডা করে তারপরে আবার নতুন করে র্যাম ইনস্টল করা হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা একটু কম হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার করে থাকি। অনেকের আছে যে এই ভিডিওগুলো দেখে তারা একটা আইডিয়া পায়, যে কারণে সবচেয়ে বড় ঝুঁকি আসলে এই সিপিইউতে কাজ করে সেটা হচ্ছে আইসিগুলো অনেক বড় থাকে। আইসি রিমুভ করার ক্ষেত্রে একটা বড় ঝুঁকি থাকে। এটা হচ্ছে প্রসেসর প্রত্যেকটি কাজের একটা প্রথম ধাপ। যে আইসি রিমুভ করতে গিয়েই যদি আপনার আইসি খারাপ হয়ে যায়, মাদারবোর্ড খারাপ হয়ে যায়, তাহলে যত ভালো টেকনিশিয়ানের হাতেই পড়ুক না কেন সেটা কিন্তু সমস্যা থেকেই যাবে। তো যাই হোক আমি একটু ব্যাটারি লো ছিল যেহেতু ব্যাটারিটা একটু চার্জ দিয়ে তারপর আমি অন করার চেষ্টা করছি, এবং দেখুন সম্পূর্ণ ফোনটি এবার অন হয়েছে। আর যার ফোন উনি সরাসরি এসেছেন, উনি আমার পরিচিত, উনি অপেক্ষা করছেন। তো যাই হোক আমার ফোনটি আমি একটু আনলক করে নেব ওনার কাছ থেকে যেহেতু লকটা জানা নেই। তারপর আমি ক্যামেরা সহ অন্যান্য কিছু চেক করার চেষ্টা করব। বিশেষ করে প্রসেসর রিবোলিং করলে সব কিছু চেক করতে হয়। আর এখানে যে ফোনের যে লক থাকে, লকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অনেক সময় অনেকে কিন্তু লকটা দেন না, যে কারণে চেক করতে পারি না সব ফোন। আবার লকের জন্য অপেক্ষা করতে হয়, এবং সঠিক সময়ে এই মুহূর্তে যখন আমি কাজটি করছি এখন আমার প্রয়োজন সেই লকটি। এখন ওনার জন্য অপেক্ষা করে তারপর লকটা জেনে তারপরে কিন্তু আনলক করলাম। এটা একটা টাইমের জন্য আর কি একটা সমস্যা, যে অপেক্ষা করে পরে আবারই করতে হয়। দেখুন S22 আলট্রা আপনারা দেখতে পাচ্ছেন এটি ফাইনালি কিন্তু কমপ্লিট হয়েছে, এবং সেই আগের ব্যাটারি আগের সব কিছুই ঠিক আছে, বাট রিবোলিং করে এই প্রবলেমটি ফিক্স হয়ে যাই হোক। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে রাখুন, অনেকের হেল্প হবে, এবং নিজের ওয়ালে রেখে দিন শেয়ার করে। আসসালামু আলাইকুম।